Hi dear viewers, welcome back to our channel Amin Tutorials. It's me Ruhul Amin, and in today's video I am going to teach you about simple present tense or present indefinite tense. সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আপনাদের সম্মুখে যে ভিডিওটি নিয়ে আসতে চলেছি সেটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স অর্থাৎ সাধারণ বর্তমান কালের উপরে। আজকে আমরা চিনব সাধারণ বর্তমান কাল কি এবং কিভাবে চেনা যায় এবং এটার কি শ্রেণী বিভাগগুলো কি কি আছে সেটা আজকে আমরা মানে A to Z শিখবো। অর্থাৎ সিম্পল প্রেজেন্ট টেন্সের যা কিছু আছে আজকে আমরা এই ভিডিওতে শেখার চেষ্টা করব। তো সিম্পল প্রেজেন্ট টেন্স হচ্ছে সাধারণ বর্তমান কাল। টেন্স মানে হচ্ছে কাল, সিম্পল প্রেজেন্ট টেন্স। এই সিম্পল প্রেজেন্ট টেন্সকে আবার বলা হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো সিম্পল প্রেজেন্ট টেন্স আমরা দুটি ঘটনা পরিপ্রেক্ষিতে চিনব। একটা হচ্ছে হ্যাবিচুয়াল ফ্যাক্ট, যদি অভ্যাসগত কোনো কাজ থাকে, আর ইউনিভার্সাল ট্রুথ, যদি চিরসত্য কোনো ঘটনা থাকে। অভ্যাসগত ঘটনা কোনটা? অভ্যাস হচ্ছে যে যেগুলো আমরা দৈনন্দিন মানে অভ্যাসগত ভাবে করে থাকি। যেমন অনেকে চা খায়, চা খাওয়াটা একটা অভ্যাস। আমরা বিকেলবেলা ফুটবল খেলি, তাহলে ফুটবল খেলাটা কি হচ্ছে? এটা অভ্যাস। আমরা ভাত খাই, ভাত খাওয়াটা কি অভ্যাস। আমরা প্রতিদিন স্কুলে যাই, স্কুল যাওয়াটা কি অভ্যাস। তাহলে যদি হ্যাবিচুয়াল ফ্যাক্ট হয়, অভ্যাসগত ব্যাপার হয়, তাহলে সেটাকে আমরা কোন টেন্স ধরবো? সিম্পল প্রেজেন্ট টেন্স। আমরা ভাত খাই, তার মানে আগে খেতাম, এখনো খাচ্ছি, আর সামনে খাবো। যে জিনিসটা তিনটা টাইমে হবে সেটাকে বলা হবে হ্যাবিচুয়াল ফ্যাক্ট অর্থাৎ প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট টেন্স। এবার চিরসত্য ঘটনা কোনটা? ইউনিভার্সাল ট্রুথ যেগুলো আছে সেগুলোকে বলা হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যেমন সূর্য পূর্ব দিকে উঠে। সূর্য আজকে পূর্ব দিকে উঠেছে, কালকে কি উঠবে? কালকে উঠবে। অতীত দিকে উঠেছে, তাহলে অতীতেও উঠেছে, এখনো উঠছে, আর সামনেও উঠবে। এটা হলো চিরসত্য ঘটনা। জীবনে কিন্তু উল্টাবে না যে আজকে সূর্য পূর্ব দিকে উঠলো তো কালকে পশ্চিম দিকে উঠে যাবে, এরকম হবে? তাহলে সূর্য পূর্ব দিকে ওঠে, সূর্য পশ্চিম দিকে অস্ত যায়। হিমালয় পর্বতমালা ভারতের উত্তর দিকে আছে। কোন দিকে আছে? তুমি কি কোনোদিন দক্ষিণে চলে যাবে? ভারতের উত্তরে থাকবে। এগুলো কি চিরসত্য ঘটনা। পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে, কি ঘটনা এটা? চিরসত্য ঘটনা অর্থাৎ ইউনিভার্সাল ট্রুথ। তাহলে আমরা দেখতে পাচ্ছি চিরসত্য ঘটনা এবং যেটা হ্যাবিচুয়াল ফ্যাক্ট অভ্যাসগত কাজ, সেই ধরনের বাক্যকে আমরা কি বলবো? সিম্পল প্রেজেন্ট টেন্স। আচ্ছা, একটা টেন্স বলছি আমি, যে আজ রাত 10টায় ট্রেন স্টেশন ছাড়বে। এটা কোন টেন্স? আজ রাত 10টায় ট্রেন স্টেশন ছাড়বে। কালকে সকালে রাজধানী এক্সপ্রেস ফারাক্কায় আসবে। কোন টেন্স? ফিউচার টেন্স। কিন্তু এগুলো ফিউচার টেন্স নয়। এই যে ব আছে বলে আমরা ফিউচার টেন্স ধরলাম, কিন্তু ব থাকলে কিন্তু ফিউচার টেন্স নয়। এটা তো আজ রাত 10টায় ট্রেন স্টেশন ছাড়বে, তো প্রতি রাত্রি 10টায় ছাড়বে না, শুধু আজকে রাত্রি। একটা প্রত্যেকটা ট্রেনের একটা নির্দিষ্ট টাইম থাকে যে এতটার সময় ছাড়বে, এতটার সময় ই হবে। মাঝে মধ্যে ব্রেক হয়, ঠিক কিনা? অনেক সময় দেখি আমরা যে ট্রেন
10টায় ছাড়ার কথা, তো ওটাকে চেঞ্জ করে দিল, 11টা করে দিল। কিন্তু এটা ঘটনা কি হয়, রিয়ার, খুব কম সময় হয়। 90% কিন্তু ওই একই টাইম থাকে, বাকি 5% বা 10% এরকম হয়, হয়তো মাসে 1 দিন বা 2 দিন এরকম চেঞ্জ হলো কোনো কারণে। কিন্তু এই কাজটা কিন্তু ফিক্স, যে কাজটা দেখবো আমরা ফিক্স একদম অবশ্যই হবে, মানে আগে থেকে হচ্ছে সামনেও হবে, এরকম যদি বোঝায় আর অত যদি বড় লেগে থাকে তাহলে কিন্তু সেটাকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ধরবো। ওই জন্য আমরা গ্রামার পড়তে যেয়ে দেখি গ্রামার বইয়ে অনেকে লেখা আছে ফিউচার টেন্সে ব, আর ফির টেন্স করা আছে, কোন টেন্স করা আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করা আছে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বাক্য লেখা আছে আর বাংলা করা আছে এইভাবে ফিউচারের মতো করে ছাড়বে। তো যে বাক্য ফিক্স থাকবে কিন্তু পথে যদিও বোয়া লেগে থাকে সেটাকেও কিন্তু আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ধরবো। এটা অনেকে জানে না, মানে ব থাকলে কাম করে দিলাম ফিউচার টেন্স। এতদিন আমরা শিখে এসেছি যে ব থাকলে ফিউচার টেন্স, কিন্তু ব থাকলে ফিউচার টেন্স নয়। যদি সেই টেন্সটা ফিক্স থাকে একবারে, মানে আজকেও হবে, আজকেও হচ্ছে, কতদিনও ওই একই টাইম, মানে সময় ফিক্স করা আছে কাজটা, আর সামনেও ওটাই টাইম থাকবে, তাহলে সেই ধরনের বাক্যকে আমরা ফিউচার টেন্স, যদিও ফিউচার টেন্সের মতো লাগে, সেটাকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ফেলবো। বোঝা গেল? তাহলে আমরা প্রেজেন্ট টেন্স চিনব কিভাবে? অভ্যাসগত কাজ আর চিরসত্য ঘটনা, আর কোন কাজ যদি ফিক্স থাকে আর ফিউচার টেন্সের মতো থাকে তবু সেটাকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মানে অনুযায়ী তৈরি করব। বোঝা গেল? তো সিম্পল প্রেজেন্ট টেন্স একদম সাধারণ কথা, যাই, খাই, উঠি, বসি, মানে ভার্বের প্রেজেন্ট ফর্মটা, অর্থাৎ ভার্বের 1 নম্বর ফর্মটাই হচ্ছে প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বসবে 1 নম্বর ফর্ম। বুঝা গেল? এবার আমরা এর গঠনটা দেখব, এটাকে কিভাবে গঠন করা যায়, এতে কি কি আছে। এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যেটা টেন্স হবে সেই বাক্যগুলোকে আমরা 4 রকম করে করব। কি কি? 1 নম্বর থাকবে হ্যাঁ বাচক বাক্য, হ্যাঁ বাচক বাক্য। 2 নম্বর থাকবে না বাচক বাক্য, না বাচক বাক্য। 3 নম্বর থাকবে প্রশ্নবাচক বাক্য, প্রশ্ন, প্রশ্ন প্লাস হ্যাঁ, প্রশ্ন প্লাস হ্যাঁ। 4 নম্বর হবে প্রশ্ন প্লাস না। এটা কিন্তু প্রত্যেকটাই আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াসেরও, প্রেজেন্ট পারফেক্টেরও, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেরও প্রত্যেকটা বিভাগে এই 4 রকম করে বাক্য আমরা শিখতে হবে। আমরা অনেক সময় কি করি, টিউশন কোথাও পড়তে গেলে একরকম শিখে, হ্যাঁ বাচক আর না বাচক শিখে গেলে কাজে হয়, প্রশ্নবোধক আর করি না, বলে আমাদের মধ্যে একটা দুর্বলতা থেকে যায় লাইফ টাইমের মতো। তো আমি প্রত্যেকটাই বুঝিয়ে দেব এবং এর ফর্মুলা কি এটা আমরা দেখব। হ্যাঁ বাচক বাক্যে কি থাকবে? সাবজেক্ট থাকবে, সাবজেক্ট। আর কি থাকবে? এখানে কোনো অক্সিলারি ভার্ব থাকবে না, ডাইরেক্ট ভার্ব, তারপরে অবজেক্ট বা আদার্স, তারপরে আদার্স। এটা হলো হ্যাঁ বাচক বাক্যে। হ্যাঁ বাচক বাক্যে কোনো অক্সিলারি ভার্ব থাকবে না। না বাচক বাক্যে কি থাকবে? সাবজেক্ট, তারপরে কি থাকবে? ডু অথবা ডাজ।
তারপরে কি থাকবে নট, তারপরে থাকবে মেন ভার্ব। এটা হলো নাবাচক বাক্যে। তারপর প্রশ্নবোধক বাক্যে যেহেতু এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই, তাহলে ওই যে ডু ডাজকে সামনে রেখে ডু অথবা ডাজ সামনে চলে আসবে, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট, তারপরে আদার্স। বুঝা গেল? 4 নম্বর ফর্মুলা হবে, যেহেতু প্রশ্ন তাহলে ডু ডাজ আগে থাকবে, ডু অর ডাজ আগে থাকলো, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব। যেহেতু নট আছে তাহলে সাবজেক্টের পরে একটা নট দেব, এখানে নট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস আদার্স। এই হলো 4টা ফর্মুলা। তাহলে সিম্পল প্রেজেন্ট টেন্সের আমরা যে বাক্যগুলো পাচ্ছি সেই বাক্যগুলোকে আমরা 4টা ভাগে ভাগ করব, 4 রকম করে করব। একটা হচ্ছে শুধু হ্যাঁবাচক বাক্য। হ্যাঁবাচক বাক্যে কোনো অক্সিলারি ভার্ব থাকবে না, শুধু সব থাকবে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, তারপরে আদার্স। তারপরে চলে যাবে নাবাচক বাক্য। নাবাচক বাক্যে সাবজেক্ট, তারপরে ডু অথবা ডাজ, তারপরে নট, তারপরে ভার্ব, ভার্বের শেষে অবজেক্ট, তারপরে আদার্স। প্রশ্ন প্লাস হাতে আমরা কি পেলাম? ডু অথবা ডাজ, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে হচ্ছে অবজেক্ট, তারপরে আদার্স। প্রশ্ন প্লাস নাই পেলাম ডু ডাজ প্রথমে, তারপরে সাবজেক্ট, তারপরে নট, তারপরে ভার্ব, অবজেক্ট, আদার্স। এই হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অথবা সিম্পল প্রেজেন্ট টেন্সের এটি ফর্মুলা, আর কিছু নেই। এই 4টা বাধার কিছু নেই। যেমন বাংলা একটা বাক্য করি তাহলে এর বোঝা যাবে। সিম্পল একটা বাক্য, যেমন আমরা ভাত খাই। এটা কোন বাক্যে পড়বে? আমরা ভাত খাই, এটা পড়বে হ্যাঁবাচক বাক্য। তাহলে হ্যাঁবাচক বাক্য যদি এটাকে করি আমরা, তাহলে প্রথমে কি বসাবো? সাবজেক্ট আমরা ইংরেজি কি উই, তারপরে ইংরেজি করার সময় ভার্ব যদি আমি চিন্তা না করি ক্রিয়া কোনটা, তাহলে শেষেরটা বসাবো। বাক্যের শেষে, বাংলা বাক্যের শেষেরটা থেকে শুরু করবো, উল্টা মনে আসবো। তাহলে খাই আগে হবে উই ইট রাইস। এই হলো হ্যাঁবাচক বাক্য। এই বাক্যটাকে যদি আমি নাবাচক করি, এখানে কি কোনো অক্সিলারি ভার্ব আছে? এর আগে শিখেছিলাম যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে ডু অথবা ডাজ বা ডিড ধার নিতে হবে। তো যেহেতু এটা প্রেজেন্ট টেন্স, এখানে ডিড হবে না, ডু অথবা ডাজ হবে। ডু ডাজ আমি ইউজ করব কিভাবে জানবো এখানে ডু বসবে না ডাজ বসবে? আমরা সাবজেক্টটাকে দেখব সিঙ্গুলার নাম্বার না প্লুরাল নাম্বার। সাবজেক্টটাকে দেখব সিঙ্গুলার না প্লুরাল। একটা জিনিস যদি মনে রাখি তাহলে কিন্তু আমরা ডু ডাজ বসাতে পারবো। এবং পার্সন, এখানে পার্সনটাও জানতে হয়। তো বাই চান্স আমি পার্সন ভুলে গেছি, তাহলে আমি সিঙ্গুলার প্লুরাল দেখে নেব, ঠিক না? কারণ আয়ের পরে কি বসে? ডু, আই ডু। তাহলে উই এর পর কি বসবে? উইটা কোন পার্সন? আমি, আমরা ফার্স্ট পার্সন, এটা হচ্ছে ফার্স্ট পার্সন। কোন নাম্বার? পার্সন ভুলে গেলাম ধরো, তাহলে নাম্বার দেবো। এটা কোন নাম্বার? সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল হলে ডু বসবে। একটা অপরিচিত যদি সাবজেক্ট চলে আসে আর সাবজেক্টটা যদি প্লুরাল হয়, বহুবচন হয়, আমরা বলতে একজনকে বোঝাচ্ছে না অনেকজনকে? অনেকজনকে বোঝালে আমরা কি করতে হবে? ডু পাবো। উই ডু। এই যে না আছে, না, এই না এর জন্য আমাকে ডু ধার নিতে হলো, কারণ না অক্সিলারি ভার্ব ছাড়া বসবে না। পুরো বাক্যে যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে নট বসবে না। নট সবসময় অক্সিলারি ভার্বকে চাইবে, যে অক্সিলারি ভার্বকে দাও তাহলে আমি বসবো না, তো বসবো না।
যেহেতু এই বাক্যটাতে উই ইট রাইস সেখানে কোনো অক্সিলারি ভার্ব নেই, ওই জন্য ডুকে, এটা হচ্ছে ডামি ভার্ব, এই ডামি ভার্বকে আমরা ধার নিয়ে বসা মানে বাক্যে ব্যবহার করতে হবে। তাহলে উই ডু নট, তারপরে বাদ বাকি যা আছে তাই, ইট রাইস আছে, ইট রাইস বসিয়ে দিলাম, ইট রাইস। তাহলে এটা হয়ে গেল 2 নাম্বার। এবার 3 নাম্বার হচ্ছে প্রশ্ন থাকবে এবং হ্যাঁ বাচক থাকবে, না বাচক থাকবে না। তাহলে আমরা ভাত খাই, আর এটা কি হলো, আমরা ভাত খাই না, এটা পেলাম কি, আমরা ভাত খাই না। 1 নাম্বার 2 নাম্বার পেয়ে গেলাম। এবার 3 নাম্বার হচ্ছে প্রশ্ন করবে বাক্যটাকে, আমরা ভাত খাই। প্রশ্ন করলে কি হবে, এটা কি লাগাতে হবে, আমরা কি ভাত খাই, আমরা কি ভাত খাই। আমি কি শিখেছিলাম, প্রশ্ন করতে গেলে বাক্যের মধ্যে অক্সিলারি ভার্বকে সাবজেক্টের আগে নিয়ে আসতে হবে। সাবজেক্টের আগে যদি আমরা অক্সিলারি ভার্বকে সঠিকভাবে বসাতে পারি তাহলে সেই বাক্যটা কিন্তু প্রশ্নবোধক হয়ে যাবে। এখানে যেহেতু নট নেই, সোজা আছে আমরা কি ভাত খাই, এটা হচ্ছে 3 নাম্বার প্রশ্ন প্লাস হ্যাঁ আছে, এখানে হ্যাঁ বাচক বাক্য এবং এটা হচ্ছে প্রশ্নবোধক। তো এই বাক্যে আমরা কি পেয়েছি, উই ইট রাইস, আমরা ভাত খাই, এখানে কিন্তু কোনো অক্সিলারি ভার্ব নেই। তাহলে অক্সিলারি ভার্বকে আমাকে তো প্রথমে নিয়ে আসতে হবে। অক্সিলারি ভার্ব যেহেতু নাই, না থাকলে কি করতে হবে, আমাদেরকে ডু অথবা ডাজ বাক্যের আগে নিয়ে আসতে হবে। এখানে কি পেয়েছি আমরা, ডু না ডাজ পেয়েছি, কেন ডু এখানে বসিয়েছি আমরা, ফার্স্ট পারসন, ওটা তো পারসন অনুসারে বসালাম, মানে থার্ড পারসন ছাড়া কিন্তু ডু বসে না। আবার থার্ড পারসনের কোনটাতে বসে, থার্ড পারসন হতে হবে আর সিঙ্গুলার নাম্বার হতে হবে, তবে ডাজ পাবো আমরা। সাবজেক্টটা থার্ড পারসন হতে হবে এবং সিঙ্গুলার নাম্বার হতে হবে, তবে আমরা ডাজ পাবো। এটা হচ্ছে ফার্স্ট পারসন যেহেতু, অতএব আমরা ডু পাবো। তাহলে বাক্যের প্রথমে এটা কি আসবো, ডু। ডু এর পরে কি আছে, এই যে ডু বা ডাজ, ডু বসিলাম, তারপরে আমি সাবজেক্ট পাবো আমরা উই, তারপরে কি পাবো, ভাত ইট, তারপরে অবজেক্ট রাইস, তারপরে কিছু নেই, আদার্স নেই। তাহলে এটাই হয়ে গেল আমার বাক্য। তাহলে ডু উই ইট রাইস, আমরা কি ভাত খাই, হয়ে গেল। এবার 4 নাম্বার বাক্য কি হবে, প্রশ্ন প্লাস না। প্রশ্ন প্লাস না করলে কি হতে হবে, ডু বা ডাজ প্রথমে বসাতে হবে। যেহেতু আমরাতে ডু পাচ্ছি, তাহলে এখানে ডু বসাবো আগে। বলো তো বাক্যটা, ডু, তারপরে উই, তারপরে নট, ইট রাইস না রাইস ইট, কোনটা, এই যে ডু বা ডাজ, তারপর সাবজেক্ট, তারপর নট, তারপর ভার্ব, ভার্ব মানে ক্রিয়া, ইট, এখানে ক্রিয়া হচ্ছে ইট খাওয়া, তারপরে হচ্ছে রাইস অবজেক্ট। এই রাইসটা হচ্ছে অবজেক্ট, অবজেক্ট সবসময় মেন ভার্বের পরে থাকে। তাহলে এই হয়ে গেল আমাদের 4টা বাক্য। আমরা কি ভাত খাই না, সেটা মানে হচ্ছে আমরা কি ভাত খাই না। তাহলে এইভাবে আমাদেরকে টেন্সগুলো গঠন করতে হবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা কি। প্রেজেন্ট ইনডিফিনিট হচ্ছে একটা সাধারণ বর্তমান কাল। এটা আমরা দেখব বাক্য যদি 2 ধরনের হতে পারে, একটা হচ্ছে অভ্যাসগত, একটা হচ্ছে চিরসত্য ঘটনা। এরকম যদি আমরা বাক্য পাই তাহলে সেটাকে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ধরবো। আর সিম্পল প্রেজেন্ট টেন্সের যে বাক্যগুলো আছে সেটাকে আমরা 4 ভাগে ভাগ করে নেব। সেটা হচ্ছে 1 নাম্বার হ্যাঁবাচক বাক্য, তারপরে হচ্ছে নাবাচক বাক্য, তারপরে প্রশ্ন প্লাস হ্যাঁ এবং প্রশ্ন প্লাস না। আমি 4টা বাক্যেরই ফর্মুলা সহ এবং এক্সাম্পল দিয়ে দিলাম। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এখান থেকে ভিডিওটি শেষ করতে যাচ্ছি। আপনারা আমাদের ভিডিওটিকে দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং এখনও যারা আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করেননি ওনারা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে কি হবে, যে পরবর্তী ভিডিওগুলি সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলে চলে যাবে। তো সকলের সুস্বাস্থ্য কামনা করে এখান থেকে ভিডিওটি শেষ করছি।